ইরানের বিরুদ্ধে আমেরিকার এই যুদ্ধটা কিন্তু যতটুকু না ইরানের বিরুদ্ধে, তার থেকে অনেক বেশি কিন্তু চীনের বিরুদ্ধে। ব্রিক্সের সদস্য ইরান, ব্রিক্সের সদস্য হচ্ছে ভারত, কিন্তু ভারত এখানে কোনো ভূমিকাই রাখতে পারলো না। সেটাই হচ্ছে দুর্ভাগ্য আমাদের এই ভারতবর্ষের জন্য। ইরানের ধর্মীয় যে শক্তি এবং সেই সাথে তার আদর্শিক এবং আধ্যাত্মিক শক্তি কিন্তু পুরোপুরিটাই আসে ইমাম হোসেনের আত্মত্যাগ থেকে। বেন গভির হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের, তাকে উদ্দেশ্য করে বলছে যে তুমি যেভাবে যুদ্ধ পরিচালনা করেছো সেটা আমাদের পরাজয় নিয়ে এসছে। ইরানের মূল লক্ষ্য ছিল যে কোনো রকমে বাঁচা, এই আক্রমণ থেকে কোনো রকমে নিজেকে টিকিয়ে রাখা, নিজেকে রক্ষা করা, এবং সেই রক্ষা তারা করেছে। সুতরাং এটা ইরানের একটা সাফল্য। চর্চা ডিকোডে স্বাগত। আজ সকালেই অনেকে ঘুম থেকে উঠে একটি সুখবর পেয়েছেন। সুখবরটি হলো যে ইরান আমেরিকার দেয়া প্রস্তাব অনুযায়ী 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এই কথা আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। অন্যদিকে ইরানও একই কথা স্বীকার করেছে যে হ্যাঁ, তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এই ইরান যুদ্ধের অনেক আগে থেকেই ইরান নিয়ে আমেরিকা এবং সমগ্র বিশ্ব পরিস্থিতি নিয়ে পুরো বিষয়টার উপর খেয়াল রাখছিলেন অধ্যাপক বদরুল আলম খান। তিনি এখন সিডনি থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের দর্শক এবং শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ। তো প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইব যে যেভাবে 5000 বছর 7000 বছরের পুরানো বিশ্ব সভ্যতাকে এক নিমেষে গুড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছিল, যেখানে ইরানের আমেরিকার প্রস্তাব এক নিমেষে খারিজ করার কথা বলা হচ্ছিল, সেইখানে হঠাৎ করে কয়েক ঘন্টার মধ্যে কি পরিবর্তন হলো যে দুপক্ষই একটা জায়গায় এসে পৌঁছালো যে তাতে মানে আপাতত 2 সপ্তাহের জন্য বা 15 দিনের জন্য বলা হচ্ছে যে একটা যুদ্ধবিরতি সম্ভব হলো? হ্যাঁ, ঠিকই। এটা একদিক থেকে আকস্মিক, আবার অন্য দিক থেকে কিন্তু আকস্মিকও না। এটা প্রত্যাশা করা গিয়েছিল বলে আমি মনে করি। আকস্মিক এই কারণে যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প ইরানকে একেবারে প্রস্তর যুগে পাঠিয়ে দিবে, তারপরে তার সমস্ত অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে আর বাকি যা সব আছে সেগুলো ধ্বংস করবে। তারই মাঝখানে যখন এই 48 ঘন্টার সময় বেঁধে দেওয়ার সময় যখন শেষ হওয়ার পথে, ঠিক সেই সময় জানা গেল যে একটা যুদ্ধ বিরতির প্রস্তাব আমেরিকার থেকে এসছে কিন্তু, এবং সেটা পাকিস্তানের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে এবং ইরান সেটাকে সেই যুদ্ধবিরতি প্রস্তাবকে গ্রহণ করেছে। তবে ইরানের পক্ষ থেকে এই গ্রহণ করাটা কিন্তু একটা শর্ত সাপেক্ষে, এবং সেটা এখনো আমি পরিষ্কার করে বলতে পারি না ইরান যে দুটো শর্ত দিয়েছে সেই দুটো শর্ত আমেরিকা মেনে নিয়েছে কিনা। তার ভিতরে একটা শর্ত হচ্ছে যে যদি ইরানকে কেউ আক্রমণ করে, সে ইসরায়েল হোক অথবা আমেরিকা হোক অথবা গালফ দেশের কোনো দেশ হোক, ইরান কিন্তু তাৎক্ষণিকভাবে তার প্রত্যুত্তর জানাবে এবং সেও আক্রমণ করবে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ইরান যেভাবে হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করছে, সেই নিয়ন্ত্রণ রেখেই ইরান হরমুজ প্রণালী খুলে দিবে। অর্থাৎ আইআরজিসির যে সমস্ত জাহাজ আছে, সেই জাহাজের মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশের তেলবাহী জাহাজগুলো চলাচল করবে বা আরো অন্যান্য পণ্যবাহী জাহাজ চলাচল করবে। অর্থাৎ এই হরমুজ প্রণালীর উপরে ইরানের যে নিয়ন্ত্রণ ছিল, সেই নিয়ন্ত্রণটা ইরান রাখবে এবং সেখানে কোনো কম্প্রোমাইজ নেই, এরকম একটা শর্ত ইরান দিয়েছে। সুতরাং এই দুই শর্তটা আমেরিকা মেনে নিয়েছে বলেই আমি ধারণা করব। তা না হলে যুদ্ধবিরতি শুরুর যে কথা আমেরিকা বলছে, এবং ইরান নিশ্চয়ই আমেরিকাকে জানিয়ে দিয়েছিল যে এই হচ্ছে তার দুটো শর্ত যুদ্ধবিরতির, সেই কারণে আমি ধরে নিচ্ছি যে হ্যাঁ, আমেরিকা এই ইরানের এই দুটো প্রস্তাবে রাজি হয়েছে এবং যুদ্ধবিরতি তারা গ্রহণ করে নিয়েছে। আপনি যে কথা বলছিলেন যে ইরানের শর্তের কথা,
ট্রাম্প কিন্তু তার ট্রুথ হ্যান্ডেলে লিখেছেন যে ইরানের শর্ত নিয়ে আলোচনা হবে। তার মানে ইরানের শর্তগুলো প্রাথমিকভাবে তারা একটা মানে মেনে নেয়ার হোক বা আপৎকালীন সময়ের জন্য মেনে নেওয়া হোক, একটা জায়গায় কিন্তু তারা পৌঁছেছেন। তাহলে এটাকে কি আমরা ইরানের জয় হিসাবে দেখতে পারি, যেখানে এই 48 ঘন্টায় একটা দেশকে একদম মানে ধূলিসাৎ করে দেওয়ার কথা বলা হচ্ছিল, সেখানে আজকে 38-39 দিন পরেও সেই দেশটির সঙ্গে যুদ্ধবিরতির মতো প্রস্তাবে যেতে হচ্ছে। আমেরিকার মতো একটি মহাশক্তিধর কোট আনকোট যদি বলি, পৃথিবীর মানে একমাত্র সুপার পাওয়ার যদি কোট আনকোটের মধ্যেই আবার বলি, তাদেরকে যেতে ইরান বাধ্য করলো যে একটা যুদ্ধবিরতিতে। তো এটাকে কি ইরানের জয় হিসাবে দেখা যায়? ইরানের একটা বড় জয় এবং একটা ঐতিহাসিক জয় বলে আমি এটা ধরে নিব এবং এটা দাবি করব। এই কারণে যে আপনি যদি লক্ষ্য করে দেখেন যে ইরানের বিরুদ্ধে কিন্তু দুটো বিশাল শক্তি, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার শক্তি সম্পর্কে এখানে বলার কোনো অপেক্ষা রাখে না। তার নৌবাহিনী থেকে শুরু করে বিমান বাহিনী এবং সামরিক বাহিনীর যে শক্তি, সেই শক্তিকে ম্যাচ করা বা মোকাবেলা করা এমন কোনো শক্তি সেইভাবে পৃথিবীতে এখনো আছে কিনা জানি না। অনেকে চীনের কথা বলেন, কিন্তু চীন এখনো পর্যন্ত কিন্তু বাস্তব ক্ষেত্রে কিন্তু প্রমাণ এখনো করেনি যে সে আমেরিকাকে মোকাবেলা করতে পারে। অন্যদিকে রাশিয়ার ক্ষেত্রেও সে একই কথা প্রযোজ্য। তারা কিন্তু আমেরিকার বিরুদ্ধে কোনো সরাসরি কোনো যুদ্ধে যায়নি, কিন্তু এই প্রথম একটা অপারমাণবিক দেশ ইরান দুই পারমাণবিক দেশের সবচেয়ে বড় শক্তিশালী শক্তিকে সে মোকাবেলা করলো। সে শুধু মোকাবেলাই করলো না, প্রত্যুত্তরে সে প্রচন্ড আঘাত এনেছে, বিশেষ করে ইসরায়েলকে এবং গালফ দেশগুলোকে, এবং আমেরিকার প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে। এই আমেরিকার ক্ষয়ক্ষতির ভিতরে সর্বশেষ ক্ষয়ক্ষতি সেগুলো বিমানের ক্ষেত্রে, যুদ্ধ বিমানের ক্ষেত্রে, এবং সেই যুদ্ধ বিমানের ক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হয় তারই কিন্তু একটা কারণে এই যুদ্ধবিরতিতে আমেরিকা বাধ্য হয়েছে। সে সম্পর্কে আমি হয়তো পরে আরেকবার উল্লেখ করতে পারি। কিন্তু এই যে ঐতিহাসিক বিজয়টা ইরানের রাস্তায়, তেহরানের রাস্তায় এবং ইরানের সব বড় বড় শহরগুলোতে এখন কিন্তু মানুষের ঢল নেমেছে। এই ঢল নেমেছে এই কারণে যে ইরান আসলে একটা বড় এক ধরনের একটা বিজয় অর্জন করেছে। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্র দপ্তর থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে, সেখানেও তারা বলছে এটা ইরানের জনগণের একটা বড় বিজয়, এবং এই বিজয়টা কেবলমাত্র ইরানের সেনাবাহিনীর না, এটা ইরানের জনগণের, এবং ইরান যে আদর্শ নিয়ে যুদ্ধ করে এবং যে আদর্শের ভিত্তিতে সে একটা নতুন সমাজ গড়ার পথে পাড়ি দিয়েছিল 47 বছর আগে, সেই শক্তি কিন্তু আজকে ইরানকে এই বিজয়ের পথে নিয়ে গেছে। আমি লক্ষ্য করছিলাম এই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটা দীর্ঘ বিবৃতি দিয়েছে। এটা কিন্তু পররাষ্ট্র দপ্তরের বিবৃতি থেকে ভিন্ন। ইরানের এই যে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অত্যন্ত শক্তিশালী একটা সংগঠন, এবং এই সংগঠন কিন্তু সরকারের ভেতরেই আছে, এবং এরাই কিন্তু এই ইরানে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে ইরানের উপরে, সেই যুদ্ধ তারাই পরিচালনা করছে। এবং তারা কয়েকটা কথা বলছে। একটা হচ্ছে যে ইরানের এই বিজয় ঐতিহাসিক বিজয় এবং তারা সামরিক বাহিনীর বীরত্বকে তারা অভিনন্দন জানাচ্ছে, ইরানের জনগণকে তারা অভিনন্দন জানাচ্ছে, এবং শুধু তাই না, তারা প্রয়াত আয়াতুল্লাহ হোমেইনির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছে যে তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু তার যে অনুপ্রেরণা, তার যে শক্তি, তার যে মনোবল, সেটার উপরে ভিত্তি করেই ইরান এই প্রতিরোধ গড়ে তুলেছিল। সুতরাং তাকেও অনেকবার স্মরণ করছে। আর একজনকে স্মরণ করছে, সেটা হচ্ছে ইমাম হুসেইন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ ইরান কিন্তু খুব ভালো করে জানে যে ইরানের ধর্মীয় যে শক্তি এবং সেই সাথে তার আদর্শিক এবং আধ্যাত্মিক শক্তি কিন্তু পুরোপুরিটাই আসে ইমাম হোসেনের
আত্মত্যাগ থেকে, শত্রুর বিরুদ্ধে, একটা বড় শত্রুর বিরুদ্ধে সে জানতো যে যুদ্ধে তাকে পরাস্ত করা যাবে না এবং তার পরাজয় অবধারিত। তারপরেও সে কিন্তু কারবালার প্রান্তরে থেকে সে চলে যায়নি, পলায়ন করেনি, সে মৃত্যুকে বরণ করে নিয়েছে। ঠিক একইভাবে আপনি লক্ষ্য করে দেখেন গতকাল যখন 15 মিলিয়ন ইরানবাসী তারা স্বেচ্ছায় এসে বলছে যে আমরা আমাদের দেশের জন্য জীবন দিব এবং আমরা সেনাবাহিনীর ভলেন্টিয়ার হিসেবে আমরা কাজ করব। এবং সেই তালিকায় এই যে 15 মিলিয়ন নাগরিকের তালিকায় প্রথমই হচ্ছে আব্বাস আরাগচি, যিনি হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, এবং দ্বিতীয় তালিকার দ্বিতীয় স্থানে আছে ইরানের রাষ্ট্রপতি। সুতরাং এই দিক থেকে দেখা যায় যে তাদের শক্তিটা কত বড়, এবং এটা সত্যি একটা বড় বিজয় ইরানের জন্য। এবং এটা শুধুমাত্র ইরানই আজকে সেলিব্রেট করছে না বা উদযাপন করছে না, আমার মনে হয় যে বিশ্বব্যাপী ইরানের যে ভাবমূর্তি যুদ্ধের আগে ছিল, সেই ভাবমূর্তি কিন্তু এখন আরো অনেক উপরে উঠে গেছে। আমরা বলতে পারি প্রায় স্ট্র্যাটোস্ফিয়ারের দিকে মানে সেটা পৌঁছে গেছে। ইরানকে আজকে সবাই সম্মান করছে, ইরানকে সম্মান করছে এই গ্লোবাল সাউথের দেশগুলো। তারা এখনো হয়তো নীরব আছে, কিন্তু তারা মনে মনে কোটি কোটি জনতা তাকে ইরানকে সমর্থন করছে এবং তার বিজয়ে উৎফুল্লিত। এবং তারা দেখছে যে এইরকম একটা ভয়াবহ একটা অসুর শক্তির বিরুদ্ধে একটা দেশ, সে যে দেশ আমেরিকা বা ইসরায়েলের তুলনায় কিছুই না শক্তিশালী শক্তির দিক থেকে, সেই দেশ কিভাবে বাধ্য করলো এই যুদ্ধবিরতি চুক্তিতে তাকে টেনে আনা। এবং এই টেনে আনাই না, এই টেনে আনাটা আমেরিকায় এগিয়ে এসে এই যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। যদিও এই যুদ্ধবিরতির পেছনে নানা হুমকি ছিল, কিন্তু এই হুমকিগুলো যে অসার এবং এই হুমকির কোনো যে সাবস্টেন্স ছিল না, সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল। সুতরাং এটা একটা বড় বিজয় ইরানের, এবং আমরা যারা ইরানের শুভাকাঙ্ক্ষী তাদের জন্য এটা একটা বড় বিজয় বলে আমি মনে করি। তো আপনি যেটা বলছিলেন যে এই দুটো পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে একটা অপারমাণবিক, যার পারমাণবিক শক্তি নেই বরং সে শক্তিধর হয়ে উঠছে, এরকম অভিযোগ ছিল। এইরকম একটি অসম লড়াইয়ে ইরানের এই সাফল্যে আমি একটু আগেই বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছিলাম। তারা বলছেন যে এই 8ই এপ্রিল 2026 এমন একটি দিন হিসাবে থাকবে যেখানে লেখা থাকবে যে ইরান এই দিন সুপার পাওয়ার হিসাবে আত্মপ্রকাশ করলো। ঠিক পাশাপাশি আমি যদি ইসরায়েলের কথা দেখি, যে ইসরায়েলের ভেতরে কিন্তু ইতিমধ্যে ব্যাপক গোলমাল শুরু হয়ে গেছে, এবং ইসরায়েলের রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তারা নেতানিয়াহুকে গালাগাল করা শুরু করেছেন। এবং প্রধান যিনি বিরোধী দলীয় নেতা, তিনি বলেছেন যে নেতানিয়াহুকে পথ ছাড়তে হবে, কারণ এই যুদ্ধবিরতির আলোচনায় কোথাও ইসরায়েলকে রাখা হয়নি। 2 নম্বর হচ্ছে যে এই যুদ্ধবিরতি ইসরায়েলের যে লক্ষ্য, সেই লক্ষ্যের কোনো কিছুই সাধিত হয়নি, অথচ তাদের ক্ষতির পরিমাণ বিপুল। তাদের না ইরানের ব্যালিস্টিক মিসাইল বা মিসাইলের পাল্লা কমানো হয়েছে, না ইরানের পারমাণবিক যে সক্ষমতা সেটা কমেছে, কোনো কিছুই, বা ইরানের যে প্রক্সি হিসাবে যারা থাকে তাদেরকে দমন করা গেছে। ফলে পুরো জিনিসটাই ইসরায়েলের পরাজয় হিসেবে দেখা হচ্ছে। এইটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যেভাবে বর্ণনা করলেন আমি তার সাথে একমত। এটা ইসরায়েলের একটা বড় পরাজয়। কারণ প্রথমত যে এই যুদ্ধবিরতির আলোচনা যেভাবে হচ্ছে, সেই আলোচনার ভেতরে ইসরায়েল একেবারে অনুপস্থিত, তাকে রাখাই হয়নি। এবং এ থেকে এটা প্রমাণিত হয় যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাধ্য হয়েছে যে বিশেষ করে আমেরিকায় যে দুটো শক্তির মধ্যখানে ডোনাল্ড ট্রাম্প দাঁড়িয়েছিল, একটা হচ্ছে ইসরায়েল লবি, আর একটা হচ্ছে যারা এই যুদ্ধ সম্পর্কে সন্দিহান ছিল, সেই ধরনের একটা লবি। সুতরাং এই সংঘর্ষে বা এই দুই পক্ষের সংঘর্ষে দেখা গেল যে
ইসরায়েলের লবি আপাতত কোণঠাসা হয়ে আছে, অন্যদিকে বাকি লবিটা যেটা জেডি ভ্যান্স বা আরো অন্যান্য যারা আছেন তাদেরই একটা সুপরিকল্পিতভাবে এটাকে একটা একটা কাঠামোর ভেতরে এনে যুদ্ধবিরতি কে বাস্তবায়ন করার দিকে নিয়ে যাওয়া তাদের জন্য একটা বড় সাফল্য। ইসরায়েলের ভেতরে ইতিমধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। সেই অস্থিরতা দেখা দেওয়ার একটা কারণ হচ্ছে যে ইসরায়েলের ক্নেসেট বা পার্লামেন্টে অনেক সদস্য বলছে, বিশেষ করে তারা বেন গাভির হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলের, তাকে উদ্দেশ্য করে বলছে যে তুমি যেভাবে যুদ্ধ পরিচালনা করেছো সেটা আমাদের পরাজয় নিয়ে এসছে। এটা হচ্ছে এক, এবং নেতানিয়াহুকেও কিন্তু একইভাবে তারা তাকে অভিযুক্ত করছে। এর কারণ কিন্তু অন্য একটা আছে, আর একটা দিক আছে। এই সদস্যরা বলছে যে বেন গাভির, তুমি ইরানের বিরুদ্ধে কেন পারমাণবিক বোমা আঘাত করনি, এটাই হচ্ছে তাদের ক্ষোভের কারণ। এবং এটা না করার কারণে ইসরায়েল যেভাবে কোণঠাসা হয়ে আছে এবং ইসরায়েলের পরাজয়টা যেভাবে বিশ্ব দরবারে অত্যন্ত সুস্পষ্টভাবে ফুটে উঠেছে, এবং ইসরায়েল যে আমেরিকা ছাড়া এক বিন্দু টিকে থাকার ক্ষমতা তার নেই, সেটাও প্রমাণিত হয়েছে। সুতরাং এই নিয়ে এখন ইসরায়েলের তোলপাড় হবে। কিন্তু আর একটা দিক লক্ষ্য রাখার বিষয়, সেটা হচ্ছে যে এই যুদ্ধবিরতির যে প্রস্তাবটা, এবং যখন আলোচনা হবে এই 2 সপ্তাহ ধরে, তখন কিন্তু ইসরায়েল মরিয়া হয়ে চেষ্টা করবে, বিশেষ করে নেতানিয়াহুকে দিয়ে, যে এই যুদ্ধবিরতি এবং আলোচনাটাকে যেন যেভাবে হোক ভণ্ডুল করা যায়। এবং এই ভণ্ডুল করার ক্ষেত্রে আমি মনে করি যে ইসরায়েল এমনও কিছু একটা অঘটন ঘটাতে পারে, যে অঘটনের মধ্যে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ইরানকে আঘাত করা, অন্তত 2 কি 4টে পারমাণবিক বোমা, ট্যাকটিক্যাল, একেবারে স্ট্র্যাটেজিক না, ট্যাকটিক্যাল বোমা। সুতরাং এটা যদি হয় তাহলে সেটা হবে ইসরায়েলের মৃত্যু ঘণ্টা। কারণ ইসরায়েলকে তখন কেবলমাত্র যে ঘৃণা এবং প্রতিশোধ নেওয়ার দাবি উঠবে সারা বিশ্বব্যাপী তাই না, আমার কেন জানি মনে হয় যে ইরানের সেই ক্ষমতা আছে ইসরায়েলের এই পারমাণবিক বোমার সমকক্ষ কোনো বোমা বা অস্ত্র তাদের হাতে আছে, যেটা তারা এখনো ব্যবহার করেনি। আপনি লক্ষ্য করে দেখবেন রাশিয়ার হাতে কিন্তু পারমাণবিক ক্ষেপণাস্ত্র হিসেবে রয়েছে বিভিন্ন অস্ত্র, এবং সেই ধরনের ক্ষেপণাস্ত্র যদি 4টা কি 5টা এক জায়গায় ফেলা হয়, তাহলে সেটা একটা পারমাণবিক অস্ত্রের ক্ষমতার মতোই একটা বিধ্বংসী শক্তি হতে পারে। সুতরাং এই একটা দিক আছে। সুতরাং ইসরায়েল কিন্তু অত্যন্ত কোণঠাসা হয়ে আছে। দ্বিতীয় দিক হচ্ছে, অনেকেই বলছেন যে ইরানের এই চুক্তিতে যাওয়া উচিত হয়নি, এর এই যুদ্ধবিরতি মেনে নেওয়া উচিত হয়নি, কারণ আমেরিকাও বিপদে, ইসরায়েলও বিপদে। সুতরাং এর মধ্যেখানে কেন ইরান এই যুদ্ধবিরতি করলো? কারণ অতীতে কিন্তু সেই ধরনেরই ঘটনা ঘটেছে, যে ইরান, ইসরায়েল এবং আমেরিকা যখন গত বছরের জুন মাসে অত্যন্ত কোণঠাসা হয়ে গিয়েছিল, তখন 25শে জুন তারা একটা যুদ্ধবিরতির প্রস্তাব করে এবং ইরান সেটা মেনে নেয়। কিন্তু সেটা মেনে নেওয়ার পরও কিন্তু আবার এই 28শে ফেব্রুয়ারি এই বছরে ইরানকে আক্রমণ করলো ইসরায়েল এবং আমেরিকা মিলে। সুতরাং অনেকেই বলছেন যে ইরান এটা ভুল করেছে, কিন্তু আমি মনে করি এটা ভুল হয়নি এই কারণে যে আপনি লক্ষ্য করে দেখেন, এই যুদ্ধটা কিন্তু ইরান শুরু করেনি, এই যুদ্ধটা ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েল চাপিয়ে দেয়। সুতরাং এই চাপিয়ে দেওয়া মানে হচ্ছে তারা আক্রমণ করে। এখন যদি তারা, এবং ইরানের মূল লক্ষ্য ছিল যে কোনো রকমে বাঁচা, এই আক্রমণ থেকে কোনো রকমে নিজেকে টিকিয়ে রাখা, নিজেকে রক্ষা করা, এবং সেই রক্ষা তারা করেছে। সুতরাং এটা ইরানের একটা সাফল্য। অন্যদিক থেকে আমি যখন দেখি যে হ্যাঁ, আমেরিকা এগিয়ে এসে বলছে আমরা আর আক্রমণ করব না, তাহলে তো আমেরিকা যদি আক্রমণ শুরু করে থাকে এবং আমেরিকা যদি এখন বলে যে আমি আক্রমণ করব না, তাহলে ইরানের পক্ষে আর কি করার আছে? অবশ্যই তাকে মেনে নিতে হবে যে হ্যাঁ, আমি যুদ্ধবিরতিতে রাজি আছি।
কিন্তু ইরান এটাও জানিয়ে দিয়েছে যে এই যুদ্ধবিরতি মানে যুদ্ধ বন্ধ না, এবং যে কোনো মুহূর্তে যদি ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণ হয় তাহলে ইরান তার প্রত্যুত্তর দেবে। এর সাথে আমি একটু ইউক্রেনের যুদ্ধের একটা তুলনা করি। আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব কিন্তু বারবার বলে এসছে যে রাশিয়া, তুমি যুদ্ধবিরতিতে রাজি হও। রাশিয়া বলেছে আমরা কখনোই রাজি হব না যতক্ষণ পর্যন্ত না আমাদের মূল দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে। এর সাথে ইরানের এই যুদ্ধবিরতির কি পার্থক্য? পার্থক্যটা হচ্ছে এই যে রাশিয়া যদি যুদ্ধবিরতিতে যেত তাহলে পশ্চিমা বিশ্ব, সে ব্রিটেন, ফ্রান্স, ইটালি এবং জার্মানি থেকে শুরু করে তারা কিন্তু একটা বাহিনী তারা প্রস্তুত করেছিল, এবং সেই বাহিনী কিন্তু ইউক্রেনে ঢুকে পড়তো এবং ঢুকে পড়ে ইউক্রেনের বড় বড় শহরগুলোতে তারা অবস্থান নিত, সেখানে ঘাঁটি করত, তাদের সমরাস্ত্র নিয়ে আসতো, এবং তখন রাশিয়া বিপদে পড়তো। তখন রাশিয়ার বিপদ হতো এই যে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ, এবং আমেরিকা থেকে শুরু করে ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি এবং ইটালি এবং আরো অন্যান্য দেশের বিরুদ্ধে যুদ্ধ। তাহলে সেটা হতো রাশিয়ার জন্য একটা বিশাল বিপদের একটা ব্যাপার। ইরানের ক্ষেত্রে সেটা নাই এই কারণে যে যুদ্ধবিরতির পরে ইরানকে আক্রমণ করবে, এই মাঝখানে ইরানকে আক্রমণ করবে এমন কোনো শক্তি নেই। যে সমস্ত শক্তিগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠীগত যে সমস্ত শক্তি আছে, যেমন ইরানের উত্তরাঞ্চলে বেলুচ, তারপরে আরো অন্যান্য যেগুলো আজেরি এবং আরো অন্যান্য যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি আছে, তারা এখন সাহস করবে না, যেহেতু ইরান আজকে এমন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে, যে তারা এখন কোনোভাবেই সাহস করবে না যে এই পরিস্থিতিতে ইরানকে আক্রমণ করা বা ইরানের বিরুদ্ধে কোনো বিধ্বংসী কোনো পদক্ষেপ নেওয়া বা কোনো নাশকতামূলক কোনো পদক্ষেপ নেওয়া বা কোনো আক্রমণ চালানো। সুতরাং ইরান এই যে সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধবিরতিতে রাজি হয়ে, আমার মনে হয় এটা প্রমাণ করে যে ইরানের কূটনীতি এবং তাদের যে নেতারা আছে, তারা তাদেরকে শুধু ওই যে মোল্লা হিসেবে দেখার কোনো কারণ নেই। তারা যে আজকে বুদ্ধিবৃত্তিক বা বুদ্ধিগত দিক থেকে বা তাদের যে শক্তির দিক থেকে, মানসিক শক্তি, মানসিক ভারসাম্যতা এবং তাদের যে দূরদর্শিতা, সব মিলিয়ে তারা যে অনেক বেশি উপরে আমেরিকার থেকে, সেটা আজকে প্রমাণিত হলো। আমেরিকার প্রেসিডেন্টকে আপনি যদি লক্ষ্য করে দেখেন, তার ভাষা, তার অশ্লীল বক্তব্য এবং হুমকি দেওয়ার যে ধরন, সেটা একটা কুরুচিপূর্ণ একটা জীবন এবং একটা সংস্কৃতিকে তুলে ধরে। কিন্তু ইরানের কোনো নেতা এই রকম খারাপ মন্তব্য কখনো কোনো সময় তারা করেছে? তারা করেনি। সুতরাং এ থেকেই কিন্তু বোঝা যায় যে ইরান কত উন্নত একটা জাতি, এবং এটা 250 বছরের আমেরিকার সভ্যতা না, এরা 2 থেকে 4,000 বছরের একটা পারস্য সভ্যতা, এবং সেটাই তারা প্রমাণ করে যাচ্ছে প্রতি মুহূর্তে। হ্যাঁ, তা আমরা যদি একটু অন্য প্রসঙ্গে আসি, যে এই যে যুদ্ধবিরতির ক্ষেত্রে শোনা যাচ্ছে যে একটা বড় ধরনের ভূমিকা রেখেছে পাকিস্তান, এবং পাকিস্তানের সঙ্গে আপনার তুরস্ক, মিশর বা সৌদি আরব, এরা সার্বক্ষণিক এদের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে বৈঠক করেছিলেন, বা শাহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিফ মুনির, এরাও মানে সার্বক্ষণিকভাবে বিশ্বের সমস্ত নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তো এই ক্ষেত্রে পাকিস্তানের যেমন ভূমিকা ছিল, এই ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সঙ্গে কি চীন, রাশিয়ার কোনো ভূমিকা বা তাদের এই বিষয়ে কোনো বক্তব্য ছিল কিনা? পাকিস্তানের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা পাকিস্তানের ভূমিকা নিয়ে যথেষ্ট সন্দেহ করছিলাম, এবং আমিও কিছুটা সন্দেহবান ছিলাম, কারণ পাকিস্তানের একবার সে আমেরিকার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ হচ্ছে, অন্যদিকে সৌদি আরবের সাথে তার একটা সামরিক চুক্তি আছে, প্রতিরক্ষা চুক্তি আছে। সুতরাং এই গন্ডগোলের মধ্যে পাকিস্তান কতটুকু ইরানের স্বার্থ রক্ষা করে আলোচনা চালিয়ে যাবে বা আলোচনায় মধ্যস্থতা করবে, সে বিষয়ে একটা সন্দেহ ছিল। কিন্তু দেখা গেল যে পাকিস্তানের কূটনীতি অনেক বেশি
উৎকর্ষ এবং অনেক বেশি জ্ঞান বুদ্ধি সম্পন্ন বলে মনে করি। ঠিকই তার তুরস্ক থেকে শুরু করে সৌদি আরবকে নিয়ে এবং পৃথিবীর আরো অন্যান্য দেশকে একটা মধ্যস্থকারী ভূমিকায় এবং আলোচনার পরিবেশে এই সমস্যার একটা সমাধান করার ক্ষেত্রে পাকিস্তান যে ভূমিকাটা রেখেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বের, এবং সেই জন্য পাকিস্তানকেও ধন্যবাদ জানানোর কারণ আছে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধান আসিফ মুনির, তাদেরকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত পছন্দ করেন এই কারণে তাদের যাই হোক না কেন পাকিস্তানকে আমরা পছন্দ করি বা পছন্দ করি না, কিন্তু তারা একটা গাটস, একটা ফিলিং তারা দিয়েছে মানে পৃথিবীকে। তাদের একটা গাটস আছে, তাদের একটা দৃঢ়তা আছে, এবং তারা বোঝা যায় যে হ্যাঁ, তারা যে কাজটা হাতে নিয়েছে সেটা সম্পন্ন করতে চায় এবং সম্পন্ন করার ক্ষেত্রে আগ্রহী। আপনি লক্ষ্য করে দেখেন যে পাকিস্তান কিন্তু অন্যান্য দেশের তুলনায়, বিশেষ করে ভারতের অর্থনৈতিক শক্তি সামর্থ্য থেকে শুরু করে তার সামরিক বাহিনীর তুলনায় কিন্তু পাকিস্তান ছোট, ক্ষুদ্র বলবো না, কিন্তু পাকিস্তান ওই তুলনায় অসামঞ্জস্যপূর্ণ একটা দেশ। জাপানের ক্ষেত্রেও কিন্তু একই কথা আমি মনে করি, এক তুলনা করতে পারি। জাপান যেমন অর্থনৈতিকভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল, বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ, অথচ জাপানের কি কোনো ক্ষমতা আমরা লক্ষ্য করেছি আমাদের বিশ্ব রাজনৈতিক মহলে? না, খুবই প্যাসিভ, অত্যন্ত পরোক্ষ, অত্যন্ত নিষ্ক্রিয়। ঠিক একইভাবে আমরা লক্ষ্য করে দেখি যে এই একটা বিশাল একটা সংগ্রামে এবং বিশাল একটা ঘটনা, যেটা আমার মনে হয় যে 100 বছরের ভেতরে এইরকম একটা ঘটনা ঘটবে না, যেখানে আমেরিকার মতো একটা পরাশক্তিকে শায়িত করে বা ধরাশায়ী করে দিল এমন একটা দেশ যার কোনো পারমাণবিক ক্ষমতা নেই, যার অর্থনীতিও 47 বছর ধরে নানা ধরনের নিষেধাজ্ঞা কারণে অত্যন্ত খর্বিত হয়ে আছে, অত্যন্ত ছোট হয়ে আছে, তারপরেও এই দেশটা করলো। এবং ব্রিক্সের সদস্য ইরান, ব্রিক্সের সদস্য হচ্ছে ভারত, কিন্তু ভারত এখানে কোনো ভূমিকাই রাখতে পারলো না। সেটাই হচ্ছে দুর্ভাগ্য আমাদের এই ভারতবর্ষের জন্য। আপনি যদি রাশিয়া এবং চীনের কথা বলেন, আমি আগেই বলেছিলাম যে রাশিয়া এবং চীন কিন্তু লোক দেখানো কোনো কূটনীতি করে না। তারা যেটা করে তারা খুবই প্রিসাইজ, এবং যেটা কার্যকরী হবে ঠিক সেইভাবেই করে। এই কয়েক ঘন্টা আগে নিরাপত্তা পরিষদে যে আলোচনাটা হলো, বিশেষ করে বাহরাইনের একটা সংশোধিত একটা প্রস্তাব নিয়ে আলোচনা হলো, এবং সেখানে বাহরাইন এবং আরো অন্যান্য পশ্চিমা বিশ্বের দেশ চেয়েছে যে ইরানকে অভিযুক্ত করা হোক এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য শক্তি প্রয়োগের বৈধতা দেয়া হোক। এইরকম একটা প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছিল সেখানে, এবং সেখানে দুটো দেশ চীন এবং রাশিয়া ভিটো দেয়, এবং সেই ভেটো দেওয়ার কারণে এই প্রস্তাব নাকচ হয়ে যায়। পাকিস্তানের ভূমিকাটাও দেখেন, পাকিস্তান কিন্তু এখানে কোনো অ্যাবস্টেইন থেকে গেছে, কোনো পক্ষে ভোট দেয়নি, সে তার নিরপেক্ষতা সেখানে বজায় রেখেছে, যদিও আমেরিকার থেকে তার উপরে চাপ ছিল এবং পশ্চিমা বিশ্ব থেকে চাপ ছিল। সুতরাং রাশিয়া এবং চীনের যে সাহায্য, সেটা আপনি মানে সেটা লোক দেখানো বা বাহ্যিকভাবে সেটা দেখা সম্ভব না। এই যে F-15 যে যুদ্ধ বিমান এবং আরো অন্যান্য যে 12টা বিমান এবং হেলিকপ্টার, আরো অন্যান্য ছোট ছোট ক্ষুদ্র হেলিকপ্টার যে ধ্বংস করলো ইরান এক রাতে 12টা, এটা সম্ভব হলো কিভাবে? অনেকেই বলছেন, এবং রাশিয়ার থেকে প্রত্যক্ষভাবে বলা হয় নাই, সরাসরি জানানো না হয় নাই, কিন্তু রাশিয়া ইতিমধ্যে কিন্তু ইরানকে S-400 যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যে ব্যবস্থাপনা দিয়েছে, সেটা কিন্তু জানাজানি হওয়ার কথা না, কিন্তু সেটা কাজ দিচ্ছে, ইরানকে সাহায্য করেছে এই যুদ্ধে জয় হওয়ার জন্য। তাছাড়া রাশিয়া যে পরিমাণে অন্যান্য সাহায্য দিচ্ছে সেটা অকল্পনীয়। প্রতি ঘন্টায় আস্ত্রাখান থেকে, রাশিয়ার কাস্পিয়ান সাগর তীরের একটা নগরী থেকে প্রতি ঘন্টায়
প্লেন নামছে এবং উঠছে, এবং তারা এই মেডিকেল সাপোর্ট, তারপরে খাদ্যশস্য, গম, ভুট্টা থেকে শুরু করে আরো অন্যান্য যে সমস্ত খাবার, সেখানে তারা ইরানকে সাহায্য করে চলেছে। সুতরাং এগুলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে আসে না। রাশিয়াও চায় না এটাকে মেইন স্ট্রিম মিডিয়ায় এনে খুব একটা তোড়জোড় শুরু করা, চীনের ক্ষেত্রেও সেটা, কিন্তু তারা অত্যন্ত দৃঢ়ভাবে ইরানকে সমর্থন করে দিয়ে গেছে এবং দিয়ে যাচ্ছে। এবং বস্তুত আমি মনে করি যে ইরানের বিরুদ্ধে আমেরিকার এই যুদ্ধটা কিন্তু যতটুকু না ইরানের বিরুদ্ধে, তার থেকে অনেক বেশি কিন্তু চীনের বিরুদ্ধে। কারণ চীনকে সাহায্য করার জন্য ইরানকে সাহায্য করা প্রয়োজন। কারণ ইরান হচ্ছে পৃথিবীর এমন এক ভৌগোলিক এলাকায় অবস্থানরত, যেটাকে আমরা বলি ইউরেশিয়া, এবং ইউরেশিয়ার কেন্দ্র বিন্দুতে এই ইরান। সুতরাং এই ইউরেশিয়াকে যদি দখল করতে হয়, বিশেষ করে রাশিয়া এবং চীনকে যদি ঘায়েল করতে হয়, তাহলে এই যে বিশাল, সবচেয়ে বড় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটা ঘাঁটি, যে লিঙ্ক, এই দেশটা হচ্ছে ইরান। সুতরাং ইরানকে ধ্বংস করা যেমন ইসরায়েল চায়, তার কারণে তার বৃহত্তর ইসরায়েলি একটা রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে ইসরায়েল আক্রমণ করছে, অন্যদিকে আমেরিকা আক্রমণ করছে চীনকে এবং রাশিয়াকে সাহায্য করার জন্য। সুতরাং চীন এবং রাশিয়া কখনোই কিন্তু ইরানকে মানে ছাড়বে না বা তাকে সাহায্য দেওয়া থেকে বন্ধ করবে না, যদিও সেই সাহায্যটা আমরা দেখতে পাই না। সুতরাং এটা আমেরিকার একটা বড় পরাজয়, একটা বিপর্যয়। এবং আজকে থেকে যে ইতিহাস লেখা হবে, সেখানে ইরানকে ঠিক আপনি যেভাবে বর্ণনা করলেন, ঠিক সেইভাবে বর্ণনা করা হবে যে একটা পরাশক্তিকে ধরাশায়ী করা কিভাবে যায়। এবং এটা আমাদের জন্য আরেকটা শিক্ষা, যে এবং ইউরোপের দিকে তাকিয়ে দেখেন, ইউরোপ আমেরিকার পদলেহী হয়ে তার ভৃত্যের একটা সম্পর্ক সৃষ্টি করে আজকে ইউরোপ কোথায় আছে দেখেন। তার কোনো ভয়েস নেই, তার কোনো কণ্ঠ নেই, তার কোনো শক্তি নেই। অথচ এবং গালফ দেশগুলোও দেখেন, গালফ দেশের কোনো দেশে, সে বাহরাইন বলি, সৌদি আরব বলি, ইরানের মতো জনতার ঢল নেমে তাদের সরকারকে সমর্থন করেছে? কখনো এটা আমরা লক্ষ্য করেছি না। সুতরাং এ থেকেই বোঝা যায় যে একটা দেশের গোলামি করা, এক্ষেত্রে আমেরিকার কথাই আমি বলছি, এই গোলামি না করে একটা সত্যকে সামনে রেখে তাকে মোকাবেলা করা, তার বিরুদ্ধে ফাইট করা, যুদ্ধ করা এবং সত্যের জন্য যুদ্ধ করা, এই শিক্ষাটাই কিন্তু আজকে ইরান আমাদের দিয়ে গেল। তো এবার শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই যে 15 দিনের যুদ্ধবিরতি হলো, তা আমরা সচরাচর দেখি যখন কোনো যুদ্ধবিরতি হয়ে থাকে তারপরে আর যুদ্ধ মানে সচরাচর হয় না। এক্ষেত্রে কি আমরা এটা বলতে পারি যে এই যুদ্ধবিরতি, 15 দিনের যুদ্ধবিরতি আগামীতে স্থায়ী যুদ্ধবিরতি বা স্থায়ী একটা শান্তির পথ খুলে দেবে? আমি মনে করি না। এই কারণে যে এই 15 দিনের ভেতরে আপনারা লক্ষ্য করবেন যে ইসরায়েল যে কোনোভাবেই হোক না কেন ইরানকে এই ছোটখাটো আক্রমণ করে তাকে বিব্রত করার চেষ্টা করবে, এবং এই যুদ্ধবিরতি যে ধারায় প্রবাহিত হওয়া উচিত সেই ধারার বিরুদ্ধে যে সে এটাকে ভণ্ডুল করার চেষ্টা করবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে আমেরিকা একটা সাম্রাজ্য, একটা বিশাল সাম্রাজ্য, এবং এই সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য সে ইতিমধ্যে প্রমাণ করেছে যে সে রাশিয়াকে ধ্বংস করতে চায়, ইউক্রেনকে প্রক্সি হিসেবে ব্যবহার করে, এবং সেখান থেকে কিন্তু সে এখনো পর্যন্ত উইথড্র করে চলে আসেনি। এখনো পর্যন্ত ইউক্রেনকে কিন্তু সে সমর্থন দিয়ে যাচ্ছে, সব ধরনের অস্ত্র দিয়ে যাচ্ছে, স্টারলিংকের সেবা দিয়ে যাচ্ছে। সুতরাং এটা হলো একটা দিক। চীনকে নিয়েও আমেরিকা কিন্তু নানা পরিকল্পনা তার আছে। তাইওয়ানের মাধ্যমে চীনকে আক্রমণ করা বা তাইওয়ানকে প্রক্সি হিসেবে ব্যবহার করে চীনের ক্ষমতাকে হ্রাস করা, ক্ষুণ্ণ করা, সেদিকটাও আছে। আবার এটা আছে, এবং আমেরিকাকেও, দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার কানাডাকে এবং গ্রিনল্যান্ড এবং আইসল্যান্ড, এগুলোকে নিয়ে তার যে একটা মহাপরিকল্পনা আছে, সেই পরিকল্পনা থেকে সে কখনো বিচ্যুত হবে না। আমি বারবার উল্লেখ করে দেখাতে চাই যে 2009 সালে ব্রুকিং ইনস্টিটিউট একটা পেপার তৈরি করে ইরানের উপরে, এবং সেখানে 7টা কি 8টা
অধ্যায় ছিল এবং সেই অধ্যায়ের ভিতরে এই দাবিগুলো ছিল বা এই উদ্দেশ্যগুলো ছিল যে সিরিয়াকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে, এক। দুই হচ্ছে লিবিয়াকে গাদ্দাফি মুক্ত করতে হবে। তিন হচ্ছে ইয়েমেনে হুতিদেরকে ধ্বংস করতে হবে। চার হচ্ছে লেবাননে হিজবুল্লাহকে ধ্বংস করতে হবে। পাঁচ হচ্ছে ইরাককে একটা অকার্যকরী একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে হবে। এবং সর্বশেষে ছিল ইরানের উপরে একটা চ্যাপ্টার ছিল, সেটার টাইটেল হচ্ছে যে নেতানিয়াহু তোমার উপরে ভার দেওয়া হলো, এরকম একটা। তো ইরানকে ধ্বংস করা। এবং সুতরাং আপনি লক্ষ্য করে দেখেন, কেবল ইরানকে ধ্বংস না, সেই সাথে রাশিয়া, চীন এবং দক্ষিণ আমেরিকার এবং উত্তরে কানাডা এবং গ্রিনল্যান্ড থেকে শুরু করে এই যে একটা মহাপরিকল্পনা তার আছে, এই মহাপরিকল্পনার অংশ হচ্ছে ইরান। সুতরাং ইরানকে আপনি লক্ষ্য করে দেখেন, সিরিয়ার দিকেই দেখেন, আমেরিকা যে স্ট্র্যাটেজি গ্রহণ করে সেটা হচ্ছে যে প্রথমে একটা আঘাত করে ওই দেশটাকে দুর্বল করা, এবং সেটা ইরানকে করেছে। কিভাবে করেছে? ইরানের উপরে নিষেধাজ্ঞা জারি করে। আসলে কিন্তু এই হরমুজ প্রণালী কিন্তু ইরানের ক্ষেত্রে বন্ধই ছিল, কারণ ইরান কোনো তেলই এই হরমুজ প্রণালী দিয়ে সে রপ্তানি করতে পারছিল না। সুতরাং এক অর্থে কিন্তু হরমুজ প্রণালী ইরানের ক্ষেত্রে বন্ধ ছিল। সুতরাং এখন এই ইরানকে নিয়ে আমেরিকা একটা মহাপরিকল্পনায় আছে, এবং তাকে কিভাবে, তার শক্তিকে কিভাবে ক্ষুণ্ণ করা যায় ধীরে ধীরে। সুতরাং একটা ধাপ ছিল অর্থনৈতিক অবরোধ, এক। দ্বিতীয় হচ্ছে যে গত বছরের যুদ্ধে তাকে ঘায়েল করার চেষ্টা করা হলো, তাদের পারমাণবিক বিজ্ঞানীদের ধ্বংস, জেনারেলদের ধ্বংস করা হলো, রাজনৈতিক নেতাদের ধ্বংস হলো, অর্থনীতিকে ধ্বংস করা হলো কিছুটা হলেও। এখন আবার এই যুদ্ধে ইরানকে আবার অনেকটা দুর্বল করে দিয়েছে। সুতরাং ইরানকে এইভাবে একটু 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 করে দুর্বল করে আমেরিকার উদ্দেশ্য একটা বড় একটা আঘাত করে ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া। সেটাই হচ্ছে আমেরিকার স্ট্র্যাটেজি, এবং সেই অর্থে ইসরায়েলের স্ট্র্যাটেজি। সুতরাং এই দিকটা আমাদের মাথায় রাখতে হবে, এবং সেই কারণেই আমি বলি আজকে যুদ্ধবিরতির কথা নিয়ে চিন্তা হচ্ছে বা আলোচনা হচ্ছে, কিন্তু আমি মনে করি যে আর একটা যুদ্ধ সামনে আছে, এবং শুধু একটা যুদ্ধই না, ইরানকে অস্থির রাখা, রাশিয়াকে অস্থির রাখা, চীনকে অস্থির রাখা, এটাই হচ্ছে আমেরিকার স্ট্র্যাটেজি। এবং সেই স্ট্র্যাটেজি কতটুকু সফল হবে সেটা নির্ভর করছে ইরানের এই এক্সপেরিমেন্ট থেকে, এবং সেই এক্সপেরিমেন্টে ইরান এবং রাশিয়া এবং চীন এক ধাপ এগিয়ে গেছে এবং সাফল্যের পথে গেছে, এইটুকু আমি বলতে পারি। ধন্যবাদ অধ্যাপক খান আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা অধ্যাপক বদরুল আলম খানের বিশ্লেষণ থেকে অনেক কিছু জানতে পারলেন, অনেক কিছু শুনলেন, বুঝলেন। ইরান যে এই যুদ্ধে একটা বড় সক্ষমতা দেখিয়েছে, তার যে একটা বিজয় এই মুহূর্তে সাময়িক হলেও একটা ঐতিহাসিক বিজয়ের মুখে তারা। এই বিজয়ের বিষয়ে আপনারা কি ভাবছেন, আপনারা কি চিন্তা করছেন জানান চর্চার ফেসবুক এবং ইউটিউব পেজের কমেন্টে। আপনার মতামত আমাদের কাছে সবসময় স্বাগত।